সবাইকে অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটু নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা ভিডিওটা তৈরি করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স বিষয়ের উপর মূলধন ব্যয় চ্যাপ্টারের উপর একটা ভিডিও। এই চ্যাপ্টারের উপর আমাদের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বিস্তারিত সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। কখন কোন ক্যাটাগরির জন্য কয়টা সূত্র বা এই অঙ্কে বা এই চ্যাপ্টারে কয়টাগুলো অঙ্ক আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বা কোন কোন প্রশ্নগুলো আপনাদের ক, খ, গ বা ঘতে আসতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো অনুরোধ করবো যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেননি, আমাদের আই বাটনে দেওয়া থাকবে, আই বাটন থেকে আপনারা ভিডিওটা ফার্স্টে দেখে নেবেন, তাহলে এই ভিডিওগুলো আপনাদের জন্য বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা অঙ্কের আলোচনায়। আর আলোচনার শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে আর কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আমরা দেখি আমরা আজকে কী আলোচনা করছি। আমরা মূলধন ব্যয়ের মধ্যে আজকে আমরা ঋণপত্রের ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই সপ্তাহে আলোচ্য বিষয় হচ্ছে চারটি: মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, এরপরে সংরক্ষিত আয়ের ব্যয়। তার মধ্যে আমরা আজকে ঋণপত্রের ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। ঋণপত্রের ব্যয়ের জন্য 4 ক্যাটাগরির সূত্র আছে। একটা হচ্ছে কর পূর্ব ব্যয়, একটা কর পরবর্তী ব্যয়, একটা পরিশোধযোগ্য, একটা হচ্ছে অপরিশোধযোগ্য। তো কর পরবর্তী যে কথা, অপরিশোধযোগ্যটাও একই কথা। তো সেজন্য আমরা কর পরবর্তীর পাশে অবলিক দিয়ে লিখে দিয়েছি আমরা অপরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়। তো ফার্স্টে আমরা করব কর পূর্ব ঋণের ব্যয়। তো কর পূর্ব ঋণের ব্যয় চিনব কীভাবে? যদি প্রশ্নে কর না দেওয়া থাকে। আমি আবারও বলছি, যদি প্রশ্নে কর না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কর পূর্ববর্তী ব্যয়। আর পরবর্তী আর অপরিশোধযোগ্য বুঝবো কীভাবে? যদি প্রশ্নে কর দেওয়া থাকে কিন্তু কোনো বছর দেওয়া না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কর পরবর্তী বা অপরিশোধযোগ্য ব্যয়। তো আমরা শুরুতে একটা প্রশ্ন পড়ছি। বলা হয়েছে এবিসি কোম্পানি ঋণপত্রের অবশিষ্ট মেয়াদকাল 5 বছর, 50 টাকা অভিহিত মূল্যের ঋণপত্রটির বর্তমান বাজার মূল্য 40 টাকা। ঋণপত্রের উপর বার্ষিক 12% হারে সুদ পরিশোধ করা হয়। কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করো। তো ফার্স্টে আমাদেরকে কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমত সূত্রটা লিখছি। আমরা জানি, তো অঙ্কটা কত নম্বর ছিল আমাদের সিরিয়ালটা আগে দেখে নিই, তাহলে আপনারা প্রশ্নের সাথে মিল করে বুঝতে পারবেন। এটা হচ্ছে এক্সারসাইজ 4 নম্বর কোশ্চেন। তাহলে আমরা 4 নম্বর লিখে দিলাম, আর আমাদের পাশে দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, আপনি আমাদের প্রশ্নের সাথে মিল করে তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা জানি কর পূর্ব ঋণ পত্রের ব্যয় কেভি সমান সমান I/NSB ইন্টু কত ভাই 100। তো এই বিস্তারিত সকল সূত্র আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি। আমি আবারও অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা যারা দেখছেন ফার্স্ট টাইম আই বাটন থেকে আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টার সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। তখন আপনি আমাদের অঙ্কগুলো দেখলে খুব ইজি হয়তো বুঝতে পারবেন। তাহলে আবার আমরা চলে যাচ্ছি হেয়ারে। তো হেয়ারের মধ্যে আমাদের আই লাগবে, এনএসবি লাগবে। তাহলে আমরা খেয়াল করি ভাই, অঙ্কের শুরুতে আমাদেরকে ফেস ভ্যালু দিয়ে শুরু করতে হয়। তাহলে ফেস ভ্যালু মানে ভাই লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা শেয়ারের লিখিত মূল্য যেটা, সেটাকে বলা হয় ফেস ভ্যালু। তাহলে আমাদের ফেস ভ্যালুর কথা এখানে বলা হয়েছে মেয়াদকাল 5 বছর, 50 টাকা অভিহিত মূল্য। তাহলে অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু। তাহলে আমরা এফবি সমান সমান দিচ্ছি টাকা 50। এবার কি লাগবে ভাই? আমাদের আই লাগবে। তাহলে আইয়ের মানটার কথা তারা বলে দিয়েছে আমাদেরকে বার্ষিক 12% হার সুদে। তার মানে আইয়ের মান দিচ্ছে 12%। এখন একটা জিনিস মনে রাখি ভাই, এই সফটওয়্যারের ক্ষেত্রে যদি কোনো পার্সেন্টের কাজ করতে হয় মাথায় রাখতে হবে কার উপরে পার্সেন্টেজটা ধরতে হবে, তা যদি বলা না থাকে তাহলে সেটা সবসময় ফেস ভ্যালুর উপর ধরে নিতে হবে। আমি আবারও বলছি, মূলধন ব্যয় সাপ্টারে যদি কোনো পার্সেন্টেজের কাজ করতে হয়, যেমন সুদের কাজ করতে হয় বা লভ্যাংশের কাজ করতে হয় এক্সেট্রা, এই 2-3টা ক্ষেত্রে যদি, বা ফ্লোরিডেশন কস্ট উত্তোলন ব্যয়ের কাজ যদি করতে হয়, তাহলে তখন মনে রাখতে হবে কার উপরে পার্সেন্টেজটা ধরতে হবে। সেটা যদি প্রশ্নে বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফেস ভ্যালুর উপরে পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 12%। তাহলে আমরা ধরবো 50 টাকার উপরে ইন্টু আমরা দিচ্ছি 12%। তাহলে 5/12 টাকা 6। তো এবার আমাদের কী দরকার ভাই? এনএসবি। তো এবার আমরা চলে যাচ্ছি এনএসবিতে। তো এনএসবির সূত্র হচ্ছে ভাই এসবি মাইনাস এফসি। এফসি বলতে ফ্লোরিডেশন কস্ট বা উত্তোলন ব্যয়কে বোঝানো হয়, আর এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য। তাহলে এসবি মানে আমরা তারপর আবার বাংলাতে লিখে দিচ্ছি বিক্রয় মূল্য মাইনাস এফসি মানে হচ্ছে উত্তোলন ব্যয় অথবা বিবিধ খরচ।
প্রশ্নে যদি কোনো খরচ থাকে। তাহলে আবার দেখি আমাদের বিক্রয় মূল্যের কথা কি বলা হয়েছে এখানে। 50 টাকা অভিহিত মূল্যের ঋণপত্রটির বর্তমান বাজার মূল্য 40 টাকা। ভাই বিক্রয় মূল্য যে কথা, বাজার মূল্যটাও একই কথা। তাহলে আমাদের ফার্স্টে আমরা খেয়াল করি, এনএসবি করতে গেলে এসবি মাইনাস এফসি, অর্থাৎ ফার্স্টে আপনাকে এসবিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি এসবি সমান সমান টাকা তারা দিয়ে দিয়েছিল কত ভাই 40। তাহলে আমরা এখানে লিখছি 40 মাইনাস উত্তরণ ব্যয় বা বিবিধ খরচ। প্রশ্ন যখন পড়েছিলাম বা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে কোনো খরচ দেওয়া নাই, সো ফিগারটা হবে 0 ইকুয়াল টু টাকা কত ভাই 40। তাহলে আই এর মান কত পেলাম আমরা 6, আর এনএসবি কত পেলাম ভাই আমরা 40 দিলাম আমরা 40 ইন্টু কত ভাই 100। এখন 6কে 40 দ্বারা ডিভাইডেড করে 100 দ্বারা গুণ করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে 6 ডিভাইডেড বাই 40 ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 15%। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করবো যে যারা প্রশ্নটা দেখেছেন তারা একই ওয়েতে নিজেদের বাড়িতে বই থেকে 2-3 অঙ্ক প্র্যাকটিস করে নেবেন। আর আমরা তো বলেই দিচ্ছি কোন ক্যাটাগরি থাকলে আপনি কোন ক্যাটাগরির অঙ্ক চিনতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের ফার্স্ট ক্লাসে আছে। অনুরোধ করবো ভাই ফার্স্ট ক্লাসটা আগে দেখবেন। এখন আমরা চলে যাচ্ছি কর পরবর্তী বা অপরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নিয়ে। তো এক্ষেত্রে আমরা পড়ছি এক্সারসাইজ নাম্বার 3, তার মানে 3 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা যাচ্ছি। তো এখানে বলা হয়েছে মনসুর কোম্পানি 2 লক্ষ টাকা মূল্যের 10% অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করেছে। উল্লেখ্য করের হার 40%। কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করা। যদি 1 নম্বরে বলা হয়েছে সমমূল্যে বিক্রয় করা হয়, 2 নম্বরে বলা হয়েছে 5% বাট্টা বিক্রয় করা হয়, 3 নম্বরে বলা হয়েছে 10% অধিহারে বিক্রয় করা হয়। তো এখানে 3টা ভাগ দেওয়া হয়েছে আবার প্রশ্নে। তো আমরা আস্তে আস্তে 1, 2, 3 সবগুলা পার্টি আমরা করব। তাহলে আমরা ফার্স্টে লিখলাম 3। তো 3-এর মধ্যে 1 নম্বর যেটা, ফার্স্টে আমরা 1 নম্বরটা করি, যেটাকে বলা হয়েছে সমমূল্যে বিক্রয়। তাহলে উপরে হেডলাইন দিচ্ছি আমরা সমমূল্যে বিক্রয়। তাহলে আমরা লিখছি আমরা জানি কর পরবর্তী ঋণের ব্যয় কেডি সমান সমান আই ইন্টু 1 মাইনাস টি বাই এনএসভি অ্যাট লাস্ট ইন্টু 100। এবার যাচ্ছি আমরা হেয়ারে। তাহলে আমরা আগেই বলেছিলাম ঋণপত্রের ব্যয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্টে ফেস ভ্যালু থেকে শুরু করতে হয়। তাহলে আমরা ফার্স্টে লিখছি ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু, ফেস ভ্যালু মানে কি ভাই লিখিত মূল্য। তো আমাদেরকে প্রশ্নে কী বলেছে দেখি আবার। কোম্পানি 2 লক্ষ টাকা মূল্যের 10% অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করেছে। তো আমাদেরকে শুধু মূল্য একটাই আছে 2 লক্ষ, সো 2 লক্ষ টাকায় আমাদের লিখিত মূল্য। তাহলে ফেস ভ্যালু লিখছি আমরা টাকা 2 লক্ষ। এরপরে দিয়ে আসি আই লাগবে। তাহলে এবার আই সমান সমান, তাহলে এর জন্য বলা হয়েছে আমাদেরকে 10%। তো আমরা আগেই বলেছিলাম পার্সেন্ট যদি কারোর উপর ধরতে বলা না হয় তাহলে সেক্ষেত্রে ফেস ভ্যালুর উপর ধরতে হবে। তাহলে লিখছি 2 লক্ষ ইন্টু 10% ইজ ইকুয়াল টু টাকা 20,000। তাহলে আমরা অলরেডি আইটা পেয়ে গেলাম 20,000। 1 মাইনাস, এখানে আবার আমরা টিটা লিখে নিচ্ছি। তাহলে টি ট্যাক্স কত দেওয়া হয়েছে আমাদের কাছে, এখানে বলা হয়েছে উল্লেখ্য করের হার 40%। তাহলে আমরা ট্যাক্স দিচ্ছি 40% ইজ ইকুয়াল টু 0.40। তাহলে আমরা এখানে দিচ্ছি 0.40। আবার আমাদের কী লাগবে ভাই এনএসবি করতে গেলে আগে কী লাগবে ভাই, আমরা আগেই বলেছিলাম সেলস ভ্যালু লাগবে। তাহলে সেলস ভ্যালুর কথা তারা কী বলেছে ভাই, সমমূল্যে বিক্রয় করা হয়। এখন আসি এর পূর্বের অঙ্কটাতে আমরা সেলস ভ্যালুর কোনো সূত্র প্রয়োগ করি না, যেহেতু তারা প্রশ্নেই আমাদেরকে বাজার মূল্য দেওয়া হয়েছে, আর বাজার মূল্য যে কথা বিক্রয় মূল্যটাও একই কথা। তো এই প্রশ্নের মধ্যে যেহেতু আমাদেরকে কোনো বাজার মূল্য বা বিক্রয় মূল্য বলে নাই, সেক্ষেত্রে আমাদেরকে সেলস ভ্যালুর সূত্র প্রয়োগ করতে হবে। তো সেলস ভ্যালুর সূত্রটা হচ্ছে ফেস ভ্যালু প্লাস অধিহার, ইংরেজিটা লিখলাম না, মাইনাস দিচ্ছি আমরা অবহার অথবা বাট্টা। অবহার যে কথা বাট্টাটাও একই কথা। তাহলে ফেস ভ্যালু কত আছে আমাদের কাছে ভাই 2 লক্ষ টাকা, দিলাম আমরা 2 লক্ষ প্লাস। তাহলে সমমূল্য মানে কি, এখানে অধিহারের কথা বলা নাই, অবহারের কথা বলা নাই। সো অধিহারের বেলাও 0, অবহারের বেলাও 0। তার মানে এখানে টাকা 2 লক্ষ 2 লক্ষই থাকবে। আবার চলে যাচ্ছি আমরা সরাসরি এনএসবিতে। তাহলে এনএসবির সূত্র কি ভাই, একটু আগে আমরা দেখলাম এসবি মাইনাস এফসি। তাহলে এসবি আছে কত ভাই 2 লক্ষ,
মাইনাস এফসি তো নাই, সো 0, তার মানে এটার টাকাও কত ভাই? 2 লক্ষ টাকা। তাহলে আমরা মান পেয়ে গেলাম। তাহলে নিচে বসিয়ে দিচ্ছি আমরা 2 লক্ষ ইন্টু কত ভাই? 100। তাহলে ইজুকাল টু তাহলে 2 লক্ষের 20,000-এর 20,000 ইন্টু দিচ্ছি আমরা 1 থেকে 0.4 গেলে থাকছে 0.60 বাই 2 লক্ষ ইন্টু কত ভাই? 100। আবার 20,000-কে যদি আমরা 0.6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12,000 টাকা হয়, আর নিচে 2 লক্ষ ইন্টু 100। আবার 12,000-কে 2 লক্ষ দিয়ে আমরা ভাগ করে দেখি কত পাই, এরপর 100 দিয়ে গুণ করছি। তাহলে 12,000 ডিভাইডেড বাই 2 লক্ষ ইন্টু 100। তাহলে এখানে পাচ্ছি আমরা 6%। সো 6% হচ্ছে আমার আনসার। তাহলে আমরা সমমূল্যে কত পেলাম আনসার ভাই? আমরা 6%। তো আবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট, 2 নম্বরে চলে যাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে 5% বাট্টা বিক্রয় করা হয়। তার মানে এখানে আর সমমূল্যটা হবে না, যেহেতু আমরা 2 নম্বরটা এখন করব। 5% বাট্টায় বিক্রয়। তো এই ক্ষেত্রে আমাদের সূত্র আগে যেটা আছে ওইটাই থাকবে, এত ভিতরগত তত একটা পরিবর্তন হবে না। তো যেহেতু আমরা একই কোশ্চেন দিয়ে করছি, আমাদের ফেস ভ্যালু যেটা আছে ওইটাই থাকবে, আই যা আছে ওই থাকবে, ট্যাক্স যেটা আছে ওইটাই থাকবে। জাস্ট আমাদের পরিবর্তন হবে কোনটা ভাই? সেলস ভ্যালুটা পরিবর্তন হতে পারে। তাহলে সেলস ভ্যালুর সূত্র কী ভাই? ফেস ভ্যালু হচ্ছে আমাদের 2 লক্ষ, লিখে দিচ্ছি আমরা 2 লক্ষ প্লাস অধিহারের কথা বলেন, এখানে বলা হয়েছে 5% বাট্টা যে কথা, অবহারটাও একই কথা। তার মানে অধিহারের পরিবর্তে হচ্ছে 0 মাইনাস অবহার বা বাট্টা একই কথা, যেহেতু দেওয়া আছে 5%। তাহলে আমরা এর আগে বলেছিলাম পার্সেন্টেজ কার উপরে ধরতে হবে, যদি কিছু বলা না থাকে ফেস ভ্যালুর উপরে ধরতে হবে। তাহলে ফেস ভ্যালু আছে 2 লক্ষ, লিখে দিচ্ছি আমরা 2 লক্ষ ইন্টু 5%। তাহলে 2 লক্ষ মাইনাস, তাহলে 2 লক্ষের 5% হবে, দেখি আমরা কত হয়। তাহলে 2 লক্ষের 5% আমরা পাচ্ছি 10,000। ইজুকালটা আমরা লিখতে পারি কত ভাই? 1,90,000 কার মান পেলাম ভাই? সেলস ভ্যালু। এখন আমাদেরকে লাগবে এনএসভি। তাহলে এনএসভির সূত্র কি? এসভি মাইনাস এফসি। তাহলে এসভি আছে কত? 1,90,000 মাইনাস 0, তাহলে এখানে বিয়োগ করলো যায় 1,90,000 টাকাই আমাদের থাকবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আই আছে কত ভাই আমাদের কাছে? 20,000। এরপর দিই 1-এর 1, টি আছে কত ভাই? 0.40। আর এনএসবি কত পেলাম ভাই আমরা? 1,90,000 ইন্টু দিচ্ছি আমরা 100। তাহলে 20,000 ইন্টু 0.60 ইন্টু কত ভাই? 100, আর নিচে 1,90,000। তাহলে উপরে পাচ্ছি আমরা 12,000, আর নিচে পাচ্ছি আমরা 1,90,000 ইন্টু কত ভাই? 100। তাইলে আমরা এবার 12,000 ভাগ 1,90,000 ইন্টু 100, তাহলে এখানে পাচ্ছি আমরা 6.315। তার মানে আমরা লিখতে পারি 6.32%। তো আশা করব যারা অঙ্কটা দেখেছি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি এই প্রশ্নেরই সর্বশেষ পার্ট, যেখানে বলা হয়েছে 10% অধিহারে বিক্রয়। 3 নাম্বারটা রিকোয়ারমেন্ট 3 দিলাম, রিকোয়ারমেন্ট 3 নম্বরে দিলাম 10% অধিহারে বিক্রয়। তাহলে এখানে আমরা লিখছি 10% অধিহারে বিক্রয়। তো সূত্র আমাদের যাই আছে সব কিছু আগের মতোই থাকবে, উপরে কোনো কিছু পরিবর্তন নাই, শুধুমাত্র আমাদের নিচে সেলস ভ্যালু থেকে পরিবর্তন শুরু হবে। তো আমরা সেলস ভ্যালুটাই করে নিচ্ছি, আর বাকি কোনো কিছু লিখছি না, যেহেতু একই প্রশ্ন। তাহলে ফেস ভ্যালু হচ্ছে আমাদের কত ভাই? 2 লক্ষ প্লাস, তাহলে অধিহার কত আছে ভাই? 10%। তাহলে আমরা এখানে লিখছি ইন্টু 10% দিলাম মাইনাস 0। তাহলে 2 লক্ষ প্লাস 2 লক্ষের 10% হচ্ছে কত ভাই? 20,000। তার মানে আমরা লিখতে পারি টাকা 2,20,000। এবার লাগবে কি ভাই? আমার এনএসবি লাগবে। তাহলে এনএসবির সূত্র কি? এসবি মাইনাস এফসি। আর এফসি মানে হচ্ছে ফ্লোরিডেশন কস্ট, যার বাংলা হচ্ছে উত্তরণ ব্যয় বা বিবিধ খরচ। তাহলে এসবি আছে কত আমাদের কাছে ভাই? 2,20,000 মাইনাস 0 ইজ ইকুয়াল টু টাকা সেম 2,20,000ই হবে। তাহলে আবার আমরা এখানে লিখে দিচ্ছি 2,20,000 আর 20,000 গুণ 0.60 ইন্টু কত ভাই? 100, নিচে 2,20,000। তাহলে উপরে হচ্ছে আমার 12,000 আর নিচে হচ্ছে 2,20,000
20,000 ইন্টু কত 100। তাহলে আবার 12,000কে আমরা 2,20,000 দিয়ে ভাগ করি। তাহলে 12,000 ভাগ 2,20,000 ইন্টু 100। তাহলে এখানে পাচ্ছি আমরা 5.454। তাহলে আমরা লিখতে পারি 5.45%। তো এই হচ্ছে কর পরবর্তী ঋণপত্রের ব্যয়ের সর্বশেষ অঙ্ক। তাহলে আমরা আজকে কী শিখলাম ভাই? কর পূর্ববর্তী ঋণের ব্যয়টা আমরা শিখলাম, পাশাপাশি আমরা শিখলাম কর পরবর্তী বা অপরিশোধযোগ্য ঋণের ব্যয়টা আমরা শিখলাম। তো যারা ভিডিওটা দেখেছেন অনুরোধ করব আপনাদের বাড়িতে যার যার কাছে যে বই থাকুক না কেন ওই বই থেকে 2-1 অঙ্ক প্র্যাকটিস করবেন। আর আমাদের ফার্স্ট ক্লাসটা দেখলেই আপনি আমাদের এই চ্যাপ্টারের জন্য বিস্তারিত যত সূত্র আছে, এমনকি কোনটা ডিটেলস কী, যেমন সেলস ভ্যালুর ক্ষেত্রে ডিটেলস কী বা সূত্র কী, এনএসবির ডিটেলস কী বা সূত্র কী, বা এছাড়াও মনে করি যে আমাদের আরভি আছে বা আই আছে, সম্পূর্ণ কিছু ডিটেলস আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা করা আছে। তো ফার্স্ট ক্লাসটা দেখে আপনারা স্ক্রিনশট দেবেন অথবা যে ভিডিওটা আছে ওইখান থেকে পিউজ করে জাস্ট সূত্রগুলো খাতা উঠিয়ে নেবেন। তারপর নিজের পছন্দ অনুযায়ী নিজের যে কোনো বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করার অনুরোধ করছি আমরা। আর আপনি প্র্যাকটিস করলে অবশ্যই এই চ্যাপ্টারে ভালো মার্কস উঠাতে পারবেন, কেননা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মাসবি পরীক্ষায় আসে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা 4টা অঙ্কের সমাধান করলাম, যে ক্ষেত্রে যে অঙ্কগুলো থেকে আমরা কর পূর্ববর্তী ঋণের ব্যয়টা সম্পর্কে জানতে পারলাম, পাশাপাশি কর পরবর্তী বা অপরিশোধযোগ্য ঋণের ব্যয় সম্পর্কে জানতে পারলাম। এর পরবর্তী ক্লাসটা আমরা পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নিয়ে আলোচনা করব। যেহেতু এই টপিক্সটাতে একটু হালকা সময় সাপেক্ষ বা অঙ্কটা একটু জটিল হতে পারে, সেজন্য আর এই জিনিসটাকে আজকের অঙ্কের মধ্যে অ্যাড করছি না। পরবর্তী ক্লাসে আমরা পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়ের উপরে ভিডিও তৈরি করে আমরা আপলোড করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।